তেল আছে মন্ত্রীর মুখে, আর বাস্তবে কিন্তু পেট্রোল পাম্পে তেল নাই। তেলের দাম কিন্তু বাড়ানো হলো, তো বাড়ানোর পরে আসলে প্রতিক্রিয়াটা আমরা কি দেখছি যে সেই পাম্পগুলোতে কি সারিটা কমে গেছে, বা পাম্পগুলোতে গেলেই কি তেল পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে কি স্বস্তি আসছে, নাকি পরিস্থিতি আগের মতোই আছে? আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটটা দুই ধরনের, একটা হচ্ছে মূল্য বৃদ্ধির, আর একটা হচ্ছে জ্বালানি তেলের প্রাপ্তি। মূল্য বৃদ্ধি হোক অথবা না হোক, জ্বালানি তেলের যে সংকট ছিল সেটা তোকে আমাদের আলোচনা করতে হবে। আমাদের দেশে জ্বালানি তেল কত লাগে, আমাদের মজুদ কতটা আছে, পাইপলাইনে কতটুকু আছে, প্রতিদিনের চাহিদা কত, পাম্পগুলো সেটা চাহিদা মেটাতে পারছে কি, অথবা পাম্পে সেই তেলটা সরবরাহ করা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। জি। তারপরে তো দামের প্রশ্নটা। এখন প্রতিদিন আমাদের ডিজেল প্রতি মাসে কত লাগবে? 4 লাখ টন ডিজেল লাগবে। আমাদের এই মাসে 4 লাখ টন ডিজেল আছে কি না? আমাদের প্রতি মাসে ধরুন 1200 টন অকটেন লাগবে, সেটা আমাদের আছে কি না? পেট্রোল 1150 টন লাগবে, সেটা আছে কি না? কিংবা আমাদের ফার্নেস অয়েল সেটুকু আছে কি না? কেরোসিন আছে কি না? এই জিনিসটা সরকারের জনগণের কাছে পরিষ্কার করা উচিত। করে বলতে যদি পারতেন যে এটা তো আমাদের একার দোষ না। সরকার তো বলছে, প্রতিমন্ত্রী একবার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করলেই বললেন চিটংয়ে যে আমাদের মজুদ যথেষ্ট আছে। এইটাই বড় সমস্যা। এই যে জনগণের সামনে যদি সঠিক চিত্রটা তুলে ধরা না হয়, তেল আছে মন্ত্রীর মুখে, আর বাস্তবে কিন্তু পেট্রোল পাম্পে তেল নাই। এই যখন মানুষ দেখে যে দীর্ঘ লাইন, আপনি এখানেই যান, আমাদের এই পেট্রোল পাম্পের সামনেই যান, যে কী দীর্ঘ লাইন নিয়ে তারা দাঁড়িয়ে থাকেন। অথবা কোনো কোনো পেট্রোল পাম্পে বলা হচ্ছে এখানে তেল নেই, তো সেটা পরিষ্কার করে বললেই হয় যে আমাদের তেলের সরবরাহটা এই মুহূর্তে যতখানি প্রয়োজন ততটা আমরা দিতে পারছি না। এটা আপনারা একটু যারা গাড়ি ব্যবহার করেন, পেট্রোল এবং অকটেন এই দুটোতেই তো বেশি সমস্যা হচ্ছে, কারণ মোটরসাইকেল যে লাইনটা দাঁড়িয়ে আছে এটা তো পেট্রোলের অথবা অকটেনের। প্রাইভেট গাড়িগুলো তো অকটেনের গাড়ি। আপনারা যেখানে 10 লিটার ব্যবহার করতেন সেখানে অন্তত 8 লিটার ব্যবহার করেন, যারা 5 লিটার ব্যবহার করতেন তারা 4 লিটার ব্যবহার। আমি বলছি যে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য জনগণকে পার্সু করাটা দরকার। যদি বলা হয় ক্রাইসিস নাই, আর জনগণ যদি বাস্তবে দেখে ক্রাইসিস আছে, তাহলে তার মনে করবে মন্ত্রী ঠিক কথা বলছেন না, হয়তো তথ্য লুকাচ্ছেন। এখান থেকে দুটো সমস্যা হয়, যে তেলের দাম তো ভবিষ্যতে বাড়বেই, এখান থেকে মজুত করার একটা প্রবণতা তৈরি হয়, বাড়লে সে বর্ধিত দামে বিক্রি করবে। আর একটা হলো যে প্যানিক বাইং, দাম তো বেড়ে যাবে, পরে পাওয়া যাবে কি না, আগামী সপ্তাহে তেল পাবো কি না, ফলে কিনে ফেলি। ফলে মজুত করার প্রবণতা এবং প্যানিক বাইং দুটো কিন্তু পরিস্থিতিটা আরও জটিল করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দাম বৃদ্ধি। দামটা বাড়তে পারে, বিশ্ববাজারে যদি তেলের দাম বাড়ে বাংলাদেশে বাড়বে, এটা তো স্বাভাবিক, কিন্তু কতটুকু বেড়েছে এবং বাংলাদেশে কতটুকু বাড়বে? জি। যখন তেলের দামটা $120 উঠে গেল, তখন আমাদেরকে বলা হলো যে আমরা তেলের দাম বাড়াবো না। যখন আবার একটু সাময়িক স্বস্তি পেয়ে একটু যুদ্ধবিরতির কথায় যখন তেলের দামটা আবার ব্যারেল প্রতি $90 নেমে এলো, তখন তেলের দামটা বাড়ানো হলো। আমরা একটা সাধারণ র এস্টিমেট যদি দিই, $90 যদি হয় প্রতি ব্যারেল, 159 লিটারে 1 ব্যারেল, তাহলে প্রতি ব্যারেলের তেলের দাম হচ্ছে 69 টাকা। এর সঙ্গে যদি আমি ক্যারিং কস্ট ধরি লিটার প্রতি 10 টাকা, এর সঙ্গে রিফাইনারি কস্ট যদি ধরি প্রতি লিটারে আমি 4 টাকা, তার সঙ্গে দেশের অভ্যন্তরে পরিবহন সেটা যদি ধরি প্রতি লিটার একদম বন্দর থেকে ইয়ে পর্যন্ত 4 টাকা লিটারে, আর পেট্রোল পাম্প মালিকদের যদি আমি ধরি যে তাদের কমিশন 3 টাকা, তাহলে দামটা কত হয়? 94 টাকা হয়। তা আমরা তো 100 টাকায় বিক্রি করতাম, তারপরে তো দামটা বাড়ানো হলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আছে যে কতটা দাম বাড়ানো হলো আর কতটা দাম বাড়ানোর প্রয়োজন ছিল।